আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বর্তমান এই ত্রিপক্ষীয় সংঘর্ষে অন্যতম বড় বিষয় হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম পরিশোধন, ইরানের প্রক্রিয়া, প্রযুক্তি এবং সম্ভাব্য পরমাণু অস্ত্রের মালিক হওয়ার যে রেস রয়েছে সেখানে অগ্রগতি। ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তানের ইসলামাবাদে প্রায় ২১ ঘন্টা দর কষাকষি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। প্রথমে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থান ছিল ইরানের কোনো পরমাণু প্রযুক্তি অবশিষ্ট থাকতে পারবে না, সব ধ্বংস করতে হবে। কোনো ধরনের ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটি থাকতে পারবে না। তবে যুদ্ধের বাস্তবতা এবং যুক্তরাষ্ট্রের অনেকটাই দুর্বল অবস্থান, সেখান থেকে যুক্তরাষ্ট্র ২০ বছরের একটা ডেডলাইনে চলে এসেছে। যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিল যে ইরান ২০ বছরের জন্য তার ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রকল্প সম্পূর্ণভাবে বন্ধ করবে। ইরানের ইউরেনিয়াম কর্মসূচির সকল প্রযুক্তি থাকবে, তবে ২০ বছরের জন্য ইরান কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে পারবে না। এটা ছিল যুক্তরাষ্ট্রের প্রস্তাব। তবে ইরান ২০ বছরের পরিবর্তে ৫ বছর পর্যন্ত রাজি ছিল, যে ৫ বছর তারা কোনো ধরনের নতুন ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে না। তবে যত ধরনের সেন্ট্রিফিউজ বা ইউরেনিয়াম এনরিচমেন্টের তাদের ফ্যাসিলিটি রয়েছে সেগুলো অবশিষ্টভাবে ঠিকঠাকই থাকবে, তারা ধ্বংস করবে না। ইস্যুটিকে কেন্দ্র করে চূড়ান্তভাবে সমঝোতা হলেও হতে পারত, তবে ইসরায়েলের আপত্তির কারণে হয়নি। দেখুন, একদিকে যখন ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে তেমন কোনো বড় সুখবর পাওয়া যায়নি, ঠিক এমত অবস্থায় রাশিয়ার নতুন করে ইউরেনিয়াম, যেটা ইরানের ভেতর সমৃদ্ধকরণ রয়েছে ৬০% বেশি, তা নিজের দেশে নিয়ে যাওয়ার প্রস্তাব নতুন সমীকরণ তৈরি করেছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুদ থাকা দেশ হিসাবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন অনেকটা সহজ হবে। যদিও রাশিয়ার এই প্রস্তাবে মোটেও খুশি নয় যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প তার স্টেটমেন্টে পরিষ্কার করেছেন, রাশিয়া অনেকটা প্রতিশ্রুতিবদ্ধ যে ইরানের পরিশোধিত ৬০% বেশি যে ইউরেনিয়াম রয়েছে সেটা তাদের জিম্মায়, তাদের কাছে থাকতে হবে। এখন রাশিয়া বলছে পরিশোধিত ইউরেনিয়াম আমার দেশে রাখো, আমি সেফটি দেব। যুক্তরাষ্ট্র বলছে আমি সেটা মানি না, আমার দেশেই থাকতে হবে, ইরানের কাছে থাকতে পারবে না বা রাশিয়ার কাছে থাকতে পারবে না। প্রশ্ন হলো, ইরান আসলে কি ভাবছে? ইরান এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু কোনো ছাড় দিতে রাজি নয়। তারা ৫ বছরের জন্য ইউরেনিয়াম পরিশোধন থামাতে রাজি আছে। তারা হয়তোবা এর কিছুটা সময় বাড়াতেও রাজি আছে। তবে পরিশোধিত ইউরেনিয়াম তারা কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। এটি তাদের সেফটি হিসাবে তারা অনেকটাই কিন্তু বিবেচনা করছে, যদিও কার্যকরভাবে এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কৌশল। দেখুন, যুক্তরাষ্ট্র দর কষাকষির টেবিলে ইরানকে শক্তিশালীভাবে তার যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারেনি। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যুদ্ধ করে যে জিনিসগুলো যুক্তরাষ্ট্র অর্জন করতে পারেনি, দর কষাকষি বা সমঝোতার আলোচনায় সেগুলোই কিন্তু চেয়ে বসেছে যুক্তরাষ্ট্র, যেগুলো কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। আর ঠিক এমত অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প অনেকটাই কিন্তু আশাবাদী ছিলেন যে হরমুজ প্রণালী পুনরুদ্ধারে বা ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপে ন্যাটোকে হয়তো তিনি যুক্ত করতে পারবেন। তবে ন্যাটোর পক্ষ থেকে পরিষ্কারভাবেই জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই মধ্যপ্রাচ্যের এই ইরানের যুদ্ধের ইস্যুকে কেন্দ্র করে ন্যাটো কোনো দেশ বা কোনো সামরিক বাহিনী যুক্ত হবে না। দেখুন, এর পূর্বে ভিন্ন ভিন্নভাবে ন্যাটোভুক্ত দেশগুলো আলাদা আলাদাভাবে বিবৃতি দিলেও গতকালকে ন্যাটোর পক্ষ থেকে, ন্যাটো সামরিক জোটের যিনি প্রধান রয়েছেন তার পক্ষ থেকে পরিষ্কারভাবে এটা নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীর মিশনে কোনোভাবেই ন্যাটো যুক্ত হবে না। আর ঠিক এমতো অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নজিরবিহীনভাবে ইরানের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে টেলিফোন আলাপ করেছেন।
দেখুন, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ইরানের সরকার প্রধানের এই টেলিফোন আলাপ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আলোচনায় একমাত্র সমাধানের পথ তার উপর জোর দিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন, যেটি সরাসরি যুক্তরাষ্ট্রের যে সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে এবং তাদের প্রচেষ্টা রয়েছে তার বিরুদ্ধে একটি শক্তিশালী কূটনীতিক যে স্ট্যান্ড সেটাও কিন্তু পরিষ্কার করছে। দেখুন, একদিকে ন্যাটো মিত্র দেশগুলো পাশে নেই, অপরদিকে অন্যান্য সহায়ক যে সকল মধ্যপ্রাচ্যের শক্তি দেশগুলো রয়েছে তারাও কিন্তু সরাসরি সামরিক কোনো সংঘাতে জড়িত হতে চাচ্ছে না। ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা ছিল সীমিত সময়ের জন্য তাদের সামরিক বাহিনী ব্যবহার করে হামলার, ইউএস কংগ্রেসের অনুমতি ছাড়াই। এইবার তার এই একক যে যুদ্ধকালীন ক্ষমতা রয়েছে সেই যুদ্ধকালীন পরিস্থিতির ক্ষমতা খর্ব করার জন্য ভোটাভুটির আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাট পার্টি। ইস্যুটিকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে ইউএস কংগ্রেসে নতুন প্রস্তাব উত্থাপন করে ভোটাভুটির আয়োজন হতে পারে এবং সেই ভোটাভুটি পাশ হয়ে গেলে ডোনাল্ড ট্রাম্প একক সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের পদাতিক হামলা তো দূরের কথা, সামরিক হামলা করার ক্ষেত্রেও ইউএস কংগ্রেসের অনুমতি রাখবে, বাধ্যবাধকতা তৈরি হবে। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য অন্যতম বড় একটি সংকট। মিত্ররা সহযোগিতা করছে না কারণ তারা ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, ভিন্ন দেশ, তবে নিজের দেশের কাছ থেকেই পূর্ণাঙ্গ সহযোগিতা সে পাচ্ছে না। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প একা হয়ে যাচ্ছে? এখানে বলে রাখা ভালো, এর পূর্বে ইরানে হামলার ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তাতে বাস্তবায়নের জন্য 12 জন সামরিক কর্মকর্তা রাজি হননি। তাদের কিন্তু পরিবর্তন বা বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন নতুন করে ইউএস কংগ্রেসে এই সংকট তৈরি হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যে ক্ষমতা রয়েছে সেটা খর্ব করার প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি চলছে। মিত্ররা সহযোগিতা করবে না, ঠিক এমতো অবস্থায় ইরাকের অভ্যন্তর দিয়ে ইরানে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিতে যুক্তরাষ্ট্র বড় ধরনের সহযোগিতা পেতে পারে, এটা কিন্তু অনেক সামরিক বিশেষজ্ঞরাই মনে করছেন। কারণ কুর্দি নেতা আহমেদি সরাসরি ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এখানে বলে রাখা ভালো, এর পূর্বে আরও কয়েকজন প্রার্থী কিন্তু এই পদে নির্বাচিত হওয়ার কথা ছিল। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আপত্তিও ছিল। ইরাকের প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অনেক বাধ্যবাধকতা থাকার পর চূড়ান্তভাবে কিন্তু সেই বিষয়গুলো নিয়েও জটিলতা রয়েছে। যেহেতু একজন কুর্দি প্রেসিডেন্ট হিসেবে নেতা যদি নির্বাচিত হন, অনেক ক্ষেত্রে কিন্তু আশঙ্কা করা হয় যে যুক্তরাষ্ট্র ভালো সুযোগ সুবিধা সেই জায়গায় পাবে, কারণ কুর্দিদের সঙ্গে ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন হলো, যেহেতু ইরাকে নতুন করে কুর্দি প্রেসিডেন্ট ক্ষমতায় এসেছেন, এখন কি ইরাকের অভ্যন্তরে যে সকল ঘাঁটিগুলো যুক্তরাষ্ট্র পূর্বে ব্যবহার করত সেগুলো আবার ব্যবহারের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র? বা কুর্দ অধ্যুষিত যে অঞ্চল রয়েছে উত্তর ইরাকের ভেতর, যেখানে যুক্তরাষ্ট্র শক্তিশালী ঘাঁটি তৈরি করেছিল ইরান এবং প্রক্সিদের হামলার কারণ থেকে, সেখান থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছে, সেই সকল যুদ্ধক্ষেত্রে নতুন করে আবার অস্ত্র প্রেরণ করে তারা শক্তিশালী অবস্থানে যেতে পারবে? ইরাকের সরকারকে সরাসরি এই ক্ষেত্রে সহযোগিতা করবে? এই বিষয়গুলোও কিন্তু নতুন করে সমীকরণে আসছে। দেখার বিষয়ে এই কুর্দি নতুন প্রেসিডেন্ট ইরাকের স্ট্র্যাটেজির ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে নাকি ইরানের সপক্ষে কি স্ট্র্যাটেজি নেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।